একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বিষয়ক কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো, প্রথমে আমরা কয়েকটা অঙ্ক লিখছি। এখানে মান নির্ণয় করো। সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14। তোমরা এই অঙ্কটা সমাধান করার সময় আমরা অঙ্কটা বুঝে দেবো এবং সমাধান করবে একই সাথে। যেমন দেখো, সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 সাইন স্কোয়ার 8 পাই বাই 7। আমি অঙ্কটা আবার বসাচ্ছি। আমরা এটাকে সমহল বিশিষ্ট যদি নিই, আমরা বোঝার সুবিধার জন্য 2 পাই বাই 14 লিখতে পারি। সাইন স্কোয়ার 5 পাই বাই 14 সাইন স্কোয়ার 16 পাই বাই 14 সাইন স্কোয়ার 9 পাই বাই 14। তোমরা যদি এখানে খেয়াল করো যে একটা, দুইটা, তিনটা, চারটা জিনিসের সমষ্টি না, তাহলে আমরা ছোট দুইটা রাখবো আর বড় দুটাকে ভাঙবো। আমরা এই থিওরিতে এগোতে চাচ্ছি। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 2 পাই বাই 14 আর হচ্ছে এটা ছোট সাইন স্কোয়ার 5 পাই বাই 14। এই দুটাকে রাখবো। এখন এই দুটাকে আমরা ভাঙাইতে চাচ্ছি। দেখো, মান নির্ণয়কে আমরা এখানে যদি পাই লিখি, 1 sin tan cos যদি আমরা দেই, তাহলে এখানে কোনটা ধনাত্মক আসবে কোনটা ঋণাত্মক আসবে এটা আমরা ফলো করতে পারি। আর যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে সবসময় পজিটিভ, আমরা এটা এই অঙ্কে কাজে খাটাবো। আর এখানে আরেকটা জিনিস যে পাই বাই 2 অর্থাৎ 90 ডিগ্রি যদি বেজোড় গণিতক নেই তাহলে চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়? যদি সাইন থাকে তাহলে কজ হয়ে যায়, কজ থাকলে সাইন হয়ে যায়, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পাই বাই 2 যদি লিখি, আমরা এর যে কোনো একটা লিখি, তাহলে কত লিখি দেখো তো? 2 পাই বাই 14 লিখি। এখন আমরা মিলানোর চেষ্টা করি যেটা কিভাবে মেলে। তোমরা একটু খেয়াল করো তো, আমরা একটু জায়গা রাখছি। দেখো এখানে লসাগু করলে কত হয়? 14 7 অর্থাৎ 7 পাই আর হচ্ছে কত? আচ্ছা -2 পাই। আমার এইটা এবং এইটা, এই দুটো তো আমরা রাখছি, এর যে কোনো একটা মিলাও। আমি যদি এখানে প্লাস দিই তাহলে কিন্তু এটা মিলে যায়, তার মানে আমরা এখানে প্লাস দিতে পারি। আর এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম। তোমরা তো জানো যে সাইন স্কোয়ার থিটা এটা মানে হচ্ছে সাইন থিটা তার হলো হোল স্কোয়ার। আমরা ঠিক একইভাবে লিখছি যে সাইন স্কোয়ার এটা মানে হচ্ছে সাইন এটা তার হলো হোল স্কোয়ার। ওকে, আমরা কিন্তু এইটা ভাঙালাম, এই যে এটা আছে, আমাদের কিন্তু এটা বাদ আছে। আর কত নিলাম দেখো, সাইন পাই বাই 2 আমরা এখানে মাইনাস দিই। মাইনাস থেকে প্লাস দেওয়া যায়, প্লাস থেকে মাইনাস দিলে একটু কাটাছাটা করা লাগে, এজন্য আমরা আগে মাইনাস দিয়ে রাখি 14। তোমরা যদি খেয়াল করো যে 2 পাই বাই 14 নিয়েছি, তাহলে 5 পাই বাই 14 নেওয়া লাগবে আমাদের। 5 পাই বাই 14, তো এখানেও কিন্তু লসাগু 14 হয়। এখানে আছে 7 আর আছে 5 পাই। তুমি খেয়াল করো, এটা থেকে আমরা বানাবো কত? 16। তাহলে এগুলো হচ্ছে না, যদি আমরা প্লাস দিই তাও 7 তার 5 12 হয়ে যায়, তাও 16। তাহলে আমরা কত লিখতে পারি? এখানে আমরা 3 যদি লিখি, 90 ডিগ্রি দেখি, তাহলে কত হয় দেখো? এর সাথে এটা গুণ হয়ে যায়, তাই কত সাথে কত? 21 থেকে 5 চলে গেলে থাকে 16। তার মানে আমরা এভাবে লিখতে পারি। আমরা কেন লিখলাম 90 ডিগ্রি বেজোড় গণিতক? 90 ডিগ্রি বেজোড় গণিতক লিখলে সাইন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে?
কজ হয়ে যাবে না। তাহলে সাইন স্কোয়ার আছে আর সেম জিনিস যদি কজ স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা একটা মান পেয়ে যাবো খুব সহজে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আমরা কত লিখতে পারি, সাইন স্কোয়ার 2π/14 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস এখানে কিছু চেঞ্জ হয়ে যায় 90 ডিগ্রির বেজোড় গণিত কোন ঘরে যাচ্ছে, এটা যে চৌকোণে চতুর্ভাগের কোন ঘরে যাচ্ছে এটা আমরা না দেখলেও চলে, তার কারণ কি স্কোয়ার আছে, ঠিক আছে। শুধু আমরা দেখবো যে এটা কি চেঞ্জ হয় কিনা, প্লাস হলো না মাইনাস হলো, তার স্কোয়ার করলে তো সবসময় পজিটিভ হবে না, প্লাসই হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি কজ স্কোয়ার 2π/14 আর এখানে কত হয় কজ স্কোয়ার। কেন কজ স্কোয়ার হয়, 90 ডিগ্রি বেজোড় গুণিত, গুণিতক বলতে আমরা বুঝি 90 ডিগ্রি গুণ আছে 1 গুণ 3, তাহলে এখানে 90 ডিগ্রি নাই, এখানে আছে π/2, একই জিনিস π/2, তাহলে π/2 সাথে 1 3 5 যদি এগুলো বেজোড় গুণিতক হয় তাহলে এগুলো চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা এটাও চেঞ্জ করতে পারি। তোমরা যদি খেয়াল করো আমাদের এখন অ্যান্সার লিখতে পারি, তারপরে আমরা একটু সুন্দর করে বোঝানোর জন্য আরো 2 লাইন বেশি লিখতে পারি। তোমরা যদি খেয়াল করো এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 2π/14 প্লাস কজ স্কোয়ার 2π/14, আমি কিন্তু মুখে বলে যাচ্ছি সাইন স্কোয়ার 5π/14 প্লাস কজ স্কোয়ার 5π/14। অনেকে এখানে ব্র্যাকেট আটকে দিতে পারো, আবার নাও দিতে পারো, এই দুটো মিলে 1 আর ওই দুটো মিলে 1 আর 1 কত 2 অ্যান্সার। আমরা কিন্তু একটা অঙ্ক সলভ করলাম, আচ্ছা দেখি তোমাদের কোনো সমস্যা আছে কিনা বা দেখতে পারছো কিনা, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, এখন দেখো আমরা কিন্তু একটা অঙ্ক সলভ করলাম, আমরা পরের অঙ্কটা চলে আসি। তাহলে কিভাবে সলভ করলাম আমি আবার একটু রিপিট করতে যাচ্ছি। দেখো এই অঙ্কটা আমি এখানে বসাইছি, প্রথম অঙ্কটা আমরা কি করলাম, হরগুলোকে সমহার মানে সমান করলাম, তাহলে এখানে আছে 7, তাহলে আমরা 2π/14 লিখলাম, এখানে এটা রেখে দিলাম, আর এখানে কত 16π/14, আর এখানে ঠিকই থাকলো। এর চারটা জিনিসের মধ্যে যদি 6টা থাকতো তাহলে 3টা রাখতাম, 4টে থাকলে 2টে রাখতাম, জাস্ট একটা ফর্মুলা কিরকম। তাহলে এখানে 2টাকে রাখলাম, এটা এবং এইটা দুটো জিনিস ছোট, এটাকে রাখলাম, এরপরে এই বড় দুটোকে ভাঙালাম। কিভাবে ভাঙাবো, π/2 প্রথম কিন্তু মাইনাস লিখছিলাম, কেন মাইনাসটাকে প্লাস করা যায়, তাহলে এখানে লসাগু আছে কত 14, তোমরা আগে মনে আছে হয়তো, দেখো 14 লসাগু, তাহলে এখানে কত হয় 7 + 2 9, অর্থাৎ এইটা মিলে যায়, এইটা দ্বারা আমরা এইটা মিলাইছি, এখন এইটা মিলানো লাগবে, ঠিক আছে। আবার দেখো এইটার সাথে এইটাও একটা মিল থাকতে হবে, তখন এটা করলে আমরা কজ স্কোয়ার এটা পাবো না, তার কোন একই হয়ে যাবে না, আমরা একটা মান পেয়ে যাবো সবাই। এখন এই 5π দেখো π/2, প্রথম π/2 মাইনাস 5π/14 লিখছিলাম, π/2 লিখছিলাম কেন, যে এখানে আমরা বামে একটু জায়গাও রাখছিলাম, তার কারণ এখানে 3 না দিয়ে মিললে 5 নিব, 5 না মিললে 7 নিব, এরকম আমরা দেখবো যে কত দিয়ে এটা মিলে। এরপরে দেখো এটাকে π/2 মাইনাস ক্যালকুলেশন করি, তাহলে আছে 7 321 মাইনাস 5 + 16, এটা মিলে যায়। এখন এইটাকে আমরা যদি ভাঙাই তাহলে লিখতে পারি কজ স্কয়ার 2π/14, আর এখানে লিখতে পারি কজ স্কয়ার 5π/14, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝছো। এখন এইটা এবং এইটা এক জায়গায় নিলে, এক জায়গায় নিছি 1, আর এইটা এক জায়গায় নিলে 1। আমরা এবার পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, যদি এখানে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যদি এই অঙ্কটায় যদি সাইন না হয়ে কজ হতো, যদি সব জায়গায় কজ হতো, দেখো আমরা এখানে এডিট করতে সুবিধা হচ্ছে, এজন্য আমি এটা বলে যাই, যদি কজ হতো তাহলে কিন্তু সেম অ্যান্সারই হতো। যদি এখানে কজ দিয়ে থাকতো একই অঙ্ক, যদি কজ দিয়ে থাকতো, যদি এখানে কজ দিয়ে থাকতো, দেখো তাহলে সবগুলো আমাদের স্কয়ার ছিল। ওকে, এখানে কিন্তু আমাদের কস থাকতো, দেখো কস, এখানে কিন্তু কস থাকতো, আর এখানে কস থাকতো, আর এখানে কস থাকতো। এরপরে কি হতো, এখানে কিন্তু কস আর এখানে কস, এই কস হয়ে যেত সাইন, আর এই কস হয়ে যেত সাইন। তার মানে আমরা কিন্তু আগের মতোই একই জিনিস পেয়ে যেতাম। আশা করি তোমরা এটা বুঝছো।
আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো পরবর্তী অঙ্ক কত আছে দেখো, cos স্কয়ার পাই বাই কত আছে, পাই বাই আছে 8 cos স্কয়ার। আমি একটু এডিট করতে পারতেছি, এজন্য আমি এডিট করলাম, তোমরা লিখে নেবে এটা 8। এবার হচ্ছে 7 পাই, আমি একটু মিলাই নিই, cos স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8 cos স্কয়ার 5 পাই বাই 8 cos স্কয়ার 7 পাই বাই 8। এখন দেখো এখানে কিন্তু আমাদের সবগুলো হওয়ার সমান আছে, তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব, এগুলোকে আমরা সমান, যেগুলো যে দুটো ছোট সেই দুটোকে আমরা রেখে নেব। পাই বাই 8 এটা ছোটই আছে, আর আছে কত cos স্কয়ার 3 পাই বাই 8। দেখো আর এই দুটাকে আমরা ভাঙাবো, তাহলে এমনভাবে ভাঙাবো যাতে পাই বাই 90 ডিগ্রি বেজগণিতক হয়, তাহলে আমরা একটা সহজে অঙ্ক পেতে পারি, মান পেতে পারি। এই জন্য আমরা একটা চেষ্টা করবো প্রথম যে 90 ডিগ্রি বেজগণিতকে ভাঙানো যায় কি না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যদি পাই বাই 8 লিখি তাহলে আমরা দেখি কত হয়। দেখো তো কত হয়, এখানে লসাগু আছে 4, লসাগু আছে 8, আর এখানে থাকে হলো 4 দুগুণে 8 4, তাই 4 পাই মাইনাস পাই। তোমরা যদি খেয়াল করো এদিকে তাকাও, আমাদের কিন্তু এইটা এবং এইটা মিলানো লাগবে, এটা ক্যালকুলেশন করে যে কোনো একটা মিলানো লাগবে আমাদের। কিন্তু যদি এখানে প্লাস দেই তাহলে কিন্তু প্রথমটা মিলে যায়, তোমরা খেয়াল করছো? যদি আমরা এখানে প্লাস দিই লসাগুর বেলা, যদি এখানে প্লাস দিই তাহলে কিন্তু এটা মিলে যায়। তাহলে আমরা প্লাস দিয়ে দিলাম, আর স্কোয়ারটা কিন্তু বাইরে দিয়ে দিলাম। তোমরা স্কোয়ারটা আমি বোঝানোর জন্য বলতেছি, যদি এটা না দিতাম তাহলে এখানে দিলেও স্কোয়ার হতো, এইটা কিন্তু ঠিক ছিল। কেউ যদি এভাবে দেখে তারপরও সঠিক থাকবে, কিন্তু আমি এভাবে দিব সহজে বোঝানোর জন্য। আর এখানে কত cos সেকেন্ড ব্র্যাকেট, আমরা সবসময় পাই বাই কাছে একটু জায়গা রেখে নিচ্ছি, তখন কখনো কখনো এখানে 3 গুণ করা লাগতে পারে, 5 গুণ করা লাগতে পারে, 7 গুণ করা লাগতে পারে, এই ধরনের ক্যালকুলেশন। আর সবসময় কিন্তু মাইনাস আছে, আমি কিন্তু পাই বাই 8 দিয়ে মিলাইছি, এখন 3 পাই বাই 8, তাহলে কত হবে এখানে 3 পাই বাই 8 রাখবো। ওকে, এখন দেখো ঠিক এখানে ক্যালকুলেশন করি, লসাগু আছে 8, তাহলে এখানে 4 আর আমরা এখানে 3 পাই, তাহলে আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে কিন্তু মিলে না, কিন্তু প্লাস দিলে কিন্তু মিলে যায়। 4 3 7, অর্থাৎ এখানে প্লাস দিলে আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। আমরা তোমরা খেয়াল করো পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8। ওকে, আর এখানে কত হয়, এখানে কিন্তু 90 ডিগ্রি বেজগণিতক হয়ে যায়, তাহলে আমরা সহজে লিখতে পারি sin স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8। ঠিক আছে, এরপরে দেখো পাই বাই 8 3 পাই বাই 8 sin স্কয়ার পাই বাই 8 sin স্কয়ার 3 পাই বাই 8। ওকে, এখন এই একই জিনিস যে আগে sin বা cos যে কোনোটা লিখতে পারি, কিন্তু এক দিতে লিখবো। ওকে, sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8। আমরা যদি এটাকে এক ব্র্যাকেটে রাখি, ব্র্যাকেট দিতে পারি, আগেরটা ব্র্যাকেট দিছিলাম না। তোমরা যদি খেয়াল করো এটা মানে 1 এটা মানে 1, তাহলে আমরা একটু ডান পাশে লিখতে দিচ্ছি 1 প্লাস 1 সমান হচ্ছে 2, অর্থাৎ একই অ্যান্সার হয়। তোমাদের একটু কমেন্টে জানাও তো তোমরা ক্লাসটা ঠিকমতো দেখতে পারছো কিনা। তোমরা কমেন্টগুলো একটু পড়ি, কোনো কমেন্ট নেই, আশা করি তোমরা দেখতে পারছো। ওকে, এরপরে আমরা পরবর্তী অঙ্কটা চলে যাই। পরের অঙ্ক কি আছে দেখো, পরের অঙ্ক আছে পাই বাই, আমরা এটা আমি আবার বুঝাই তোমাদের যারা একটু পরে জয়েন করছো। আমরা কিন্তু দ্বিতীয় নম্বর অঙ্কটা সলভ করছিলাম, এখানে দ্বিতীয় নম্বর অঙ্কটা cos স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8, তারপরে cos স্কয়ার 5 পাই বাই 8 cos স্কয়ার 7 পাই বাই 8, এটা আমাদের অঙ্ক ছিল। আমরা এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে সলভ করব, যে দুটো ছোট বড় সেগুলো আমরা আগে রাখবো। প্রথমত দেখবো হরগুলো সমান আছে কিনা, একেবারে সাধারণ সেন্সে বা খুব সহজভাবে চিন্তা করবো। এই দুটাকে রাখলাম এবং ছোট দুটাকে রাখবো, আর বড় দুটাকে আমরা ভাঙে একটু ছোট করার চেষ্টা করবো। কিভাবে,
যদি আমরা π/2 প্লাস লিখি অর্থাৎ 90 ডিগ্রি বেজোড় গুণিতক আকারে ভাঙাই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, cos চেঞ্জ হয়ে sin হয়ে যাবে, sin চেঞ্জ হয়ে cos হবে। যদি এটাকে আমরা sin চেঞ্জ করতে পারি এবং cos চেঞ্জ করে sin বানাতে পারি আর এই কোণ যদি একটা মিলে যায় তাহলে এই দুটোর একটা মান আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। থিটা মানে একই কোণ হবে, যেমন আমরা এরকম জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখানেও যে কোণ এখানেও সেই কোণ, এখানে 2 থিটা থাকলে 2 থিটা হবে। তাহলে এখানে দেখো cos স্কয়ার যা আছে sin স্কয়ার একই জিনিস আছে, অর্থাৎ এখানে 1 হয়ে যাবে। দেখো এটা 1 হয়ে যাবে, তাহলে cos স্কয়ার আছে আর এখানে sin স্কয়ার আছে 1 হয়ে যাবে। তাহলে আমরা এটা এই দুটোকে রাখলাম, এখানে বাংলা আমরা দেখো যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে হবে 8 পাবানে আর এখানে কত হচ্ছে 4 দুগুণে 8, তাহলে কত 4π প্লাস হচ্ছে π। আমরা দিই 4 আর 1 কত হচ্ছে 5, কিন্তু আমি কিন্তু প্রথম এখানে মাইনাস প্লাস দিইনি, আমি কিন্তু মাইনাস দিয়ে চিন্তা করেছিলাম, মাইনাস দিয়ে চিন্তা করেছিলাম এবং বামে কিছুটা জায়গা রাখতে হবে। তখন কখনো কখনো এখানে 3 অথবা 7 গুণ করে আমাদের এটা মেলানো লাগতে পারে। যখন এখানে সহজ হয়ে গেছে এটা মিললো, প্লাস দিলে এখানে প্লাস দিলাম, তাহলে মাইনাসকে প্লাস বানানো যায়। আর এখানে আছে কত 7π/8, তাহলে আমরা π/2 প্লাস যদি এটা নিই তাহলে এখানে 4π আর এখানে 3π, তাহলে সহজ মিলে আছে। এখানে কিন্তু আমি প্রথম মাইনাস দিছিলাম এবং কিছুটা জায়গা রাখছিলাম, তখন জায়গা রাখছিলাম যে গুণ করা লাগতে পারে। ওকে, এখন cos স্কয়ার 90 ডিগ্রি প্লাস, এখানে কিন্তু আমরা চিন্তা করি না যে কোন কলেজ আছে, তো সহজে আমরা বলতে পারি যেখানে যদি স্কয়ার আছে তাহলে প্লাস হবে। শুধু আমরা এটা দেখবো যে 90 ডিগ্রি বেজোড় গুণিতক না জোড় গুণিতক, অর্থাৎ π/2 এর জোড় গুণিতক না বেজোড় গুণিতক। যদি বেজোড় গুণিতক হয় তাহলে পরিবর্তন হবে, যেমন এখানে cos পরিবর্তন হয়ে sin হয়ে গেছে। এখন সেম জিনিসকে একই নিয়ে আমরা সহজে একটা মান বের করলাম সেম কোণকে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখি পরে কত আছে। 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আছে এই যেটা sin স্কয়ার π/4, তাহলে আমরা এটা মুছতে পারি, কি মিলতেছে না, sin স্কয়ার π/4। এরপরে দেখো sin স্কয়ার 3π/4, আমি সব sin স্কয়ার 5π/4, sin স্কয়ার 7π/4। তোমরা যদি দেখো এখানেও কিন্তু সবগুলোর হর সমান আছে, মানে যে কোণের যে নিচের যে হর আছে সেগুলো সমান আছে। তাহলে আমরা প্রথমে ছোটগুলোকে আমরা রেখে দিই, স্কয়ারটা থাকবে π/4 sin স্কয়ার 3π/4, আমরা এই দুটোকে রাখছি। এখন এই দুটোকে ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো যাতে 90 ডিগ্রি বেজোড় গুণিতকে চেঞ্জ হলে মানে cos sin চেঞ্জ হলে cos চলে আসে এবং এর একটা মান পাওয়া যায় কিনা এটা আমরা চেষ্টা করব। তাহলে আমরা লিখবো sin, আমরা এখানে স্কয়ার দিতে পারি বা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, আগে দেখাইছিলাম। যেমন এখানে যদি স্কয়ার দিতাম তাহলে π/2 মাইনাস, আমরা কিন্তু মাইনাস দিব, এর যে কোনো একটা লিখবো π/4। যদি আমরা লিখি তাহলে আমরা চিন্তা করে দেখো দশক কত হয় 4, তাহলে কত আছে 2π আর এখানে আছে π। আমাদের কিন্তু মিলানো লাগবে এটা অথবা এটা, ঠিক আছে, কিন্তু এখানে যোগ করলেও কিন্তু মিলে না। যদি আমরা এখানে 3 নিতাম, 3 নিলে হতো 3 দুগুণে 6, এখানে হতো তারপর এখানে 2 হতো, 2 সাথে উপরটা গুণ হতো 6 হতো, আর এখানে এক বিয়োগ করলে হতো অথবা যোগ করলেও মিলে যেত, ঠিক আছে। আমরা এই স্কয়ার এখানে দিতে পারি অথবা ব্র্যাকেট দিয়ে এভাবে দিতে পারি। ব্র্যাকেট দিয়ে এভাবেই তোমাদের বোঝাবো, কিন্তু দুইভাবে জানা রাখতে হবে যে দুইটা ওভাবে দেবেন তারা তাদেরটাও সঠিক আছে। যোগ দিলে আছে 3 দুগুণে 6 1 7, এটা মিলে যাবে না। আর যদি এখানে যোগ দিই তাহলে 2 3 আর 2 5, এটা মিলে যাবে। তাহলে এইভাবে আমরা মিলাই। তোমরা কি এটা বুঝতে পারছো? আবার একটু রিপিট করি, দেখো যদি এইটুকু ক্যালকুলেশন করি তাহলে লসাগু হবে না 4, তাহলে 6π প্লাস π, তার মানে 7π/4, এটা মিলে গেল। আর যদি এটা ক্যালকুলেশন করি তাহলে হবে 4, তাহলে কত হবে 2π প্লাস 3π, 3 আর 2 5, অর্থাৎ 5π/4 হবে। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা sin স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার 3π/4, এরপরে দেখো এইটুকুনকে আমরা লিখতে পারি π/2 সাথে গুণ আছে হচ্ছে 3, অর্থাৎ এখানে 3 একটা বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় গুণিতক আছে। তাহলে আমরা এটা লিখতে পারি
cos স্কয়ার পাই বাই 4 আর এখানে কত লিখতে পারি এখানে কিন্তু ভেতরে 1 আছে কিছু না মানে 1 আছে তাহলে আমরা কত লিখতে পারি এটা লিখতে পারি cos স্কয়ার 3 পাই বাই 4 এখন দেখো এইটা এবং এইটা আমরা এক জায়গায় রাখবো sin স্কয়ার পাই বাই 4 প্লাস cos স্কয়ার পাই বাই 4 দেখো একই জিনিস এই কোণ একই আছে না আমরা সেম কোণকে একই জায়গায় রাখবো আর sin স্কয়ার থিটা যেমন cos স্কয়ার থিটা সমান প্লাস যদি থাকে তাহলে 1 বলতে পারি আমরা 1 লিখতে পারি ঠিক সেজন্য আমরা এক জায়গায় সাজিয়ে রাখলাম 3 পাই বাই 4 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 4 এরপরে আমরা আগের মতো সেম জিনিস পেয়ে যাচ্ছি দেখো যে 1 প্লাস 1 সমান হচ্ছে 2 আশা করি তোমরা 3 নম্বরের অঙ্কটা বুঝছো এবার 4 নম্বরের অঙ্কটা আমরা চলে যাই 4 নম্বরটা কি আছে 4 নম্বর 5 নম্বর অঙ্কগুলো সেম জিনিস তারপরে আমি দেখাই আমি সবগুলো অঙ্ক দেখানোর চেষ্টা করব cos স্কয়ার পাই বাই 24 cos স্কয়ার 19 পাই বাই 24 এটা আমাদের অঙ্ক আছে তোমাদের আমি আবার বলছি যে আমরা কি করব প্রথমে দেখব সবগুলো ঠিক আছে কিনা হয় কোণে তাহলে দেখলাম ঠিক আছে আমরা প্রথম যেগুলো ছোট চারটা জিনিস আছে তো তাহলে ছোট দুটো রেখে দিলাম আর বড় দুটাকে আমরা ভাঙাবো আমরা যে কোনো একটা নিব যেমন পাই বাই যদি 24 নিই তাহলে খেয়াল করো এখানে কত হয় এখানে হয় 24 লসক হয় 12 পাই মাইনাস 12 আর 1 13 এখানে কিন্তু যোগ করলেও হয় না যদি এইটা নেই 19 নেই 12 আর 19 সেটা থেকে মিলানোর চেষ্টা করি কত দিয়ে মিলে কিন্তু 3 নেই 3 বারং 36 36 আর 37 তাহলে আমরা এখানে 3 নেই 3 নিলে হচ্ছে এখানে 3 বারং 36 এখানে হচ্ছে 12 12 সাথে 3 পাই গুণ হলো তাহলে 3 বারং 36 পাই মাইনাস পাই তাহলে 25 পাই কিন্তু প্লাস দিলে এটা মিলে যাবে তার কারণ আমরা এখানে প্লাস দিব এর জন্য দেখো এখানে আমাদের গুণ করা লাগছে আমরা কিন্তু এটা মিলাইছি এই যে এটা মিলে গেছে এরপরে আমরা আরেকটা জিনিস আছে সেটা মেলানোর চেষ্টা করব cos আমরা পাই বাই 2 নিছি আর এখানে আমি এটা লিখছি এরপর 19 পাই বাই 24 এটা লিখব খেয়াল করো এখানে কিন্তু যদি এখানে থাকে আমরা 12 পাই আর হলো 19 12 আর 19 যদি যোগ করি তাহলে কিন্তু 31 হয়ে যায় তাহলে আমরা এখানে যোগ দিলেই আমাদের হয়ে যাচ্ছে ওকে দেখো এরপর আমরা কি লিখতে পারি cos স্কয়ার পাই বাই 24 cos স্কয়ার 19 পাই বাই 24 এই cos কিন্তু আর cos থাকে না 90 ডিগ্রি বেজল গণিত হয়ে যায় sin স্কয়ার পাই বাই 24 প্লাস sin স্কয়ার 19 পাই বাই 24 ঠিক আছে তোমরা যদি খেয়াল করো এইটা এবং এইটা এক জায়গায় নিলে 1 আমরা আগে দেখাইছি কিন্তু এখন আর আমরা দেখাবো না এখন আশা করি আমরা বুঝছি তাহলে এটা একসাথে লিখলে 1 লেখা যায় আর এটা একসাথে লিখলে 1 লেখা যায় এখন থেকে আমরা এভাবে লিখবো এবং 2 লিখে দেবো অ্যান্সার শেষ আমরা সেম অঙ্ক করছি কিন্তু আরেকটা যেটা একটু ব্যতিক্রম আছে আমরা সেই ব্যতিক্রম অঙ্কটা দেখে আমি সর্বশেষ অঙ্কটা এই নিয়মে 5 নম্বর অঙ্কটা দেখো অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে তোমরা বোঝার পরে আমরা আবার ভুলে যেতে পারো
দেখো sec স্কয়ার থিটা আর যদি মাইনাস tan স্কয়ার থিটা নেই, আমরা কি জানি বলো তো? এর একটা সূত্র আছে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি যদি বাম পাশে 1 থাকে, ডান পাশে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তোমরা আশা করি বুঝছো এটা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আমরা এই কাজে নেওয়ার চেষ্টা করব। তাহলে cot কে আমরা একটু বেজোড় গুণিতক নিয়ে নেব আর এটাকে জোড় গুণিতক রাখার চেষ্টা করব, তাহলে এটা চেঞ্জ হয় না। তাহলে আমরা কি লিখতে পারি? sec পাই 17 আছে না, আমরা চেষ্টা করি একটু ছোট বানানোর জন্য। তাহলে কত লেখা যায়? 17 14 15 16 17 3 পাই। 17 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 14। তাহলে আমরা এখানে আশা করি তোমরা এটা বুঝছো। স্কোয়ারটা রেখে দেব। কিভাবে ভাঙলাম দেখো, 17 আর আছে এখানে 17 পাই মাইনাস 3 পাই, এটা বিয়োগ করলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। ওকে, এখানে কিন্তু 90 ডিগ্রি জোড় গুণিতক হয়েছে, তারপর আমরা এটা ঠিক রেখে এটাকে চেঞ্জ করার চেষ্টা করছি, অথবা এটাকে ঠিক পরিবর্তন করতে পারতাম। যাক, এটা আমরা এটা চেঞ্জ করব। এরপর হচ্ছে পাই, কিন্তু এখানে 17 দুগুণে 34, অর্থাৎ 34 বেশি আছে, তাহলে আমরা 2 পাই নেব। 2 পাই 34 35 36 37 38 39, অর্থাৎ আমরা যেখানে 2 পাই প্লাস 5 পাই বেস, এটা সহজ তো, এজন্য আমি সহজ হিসাব করে ফেললাম। 17 দুগুণে 34 আর 5 39। তার আমরা যদি দেখি ক্যালকুলেশন করি তাহলে 34 পাই প্লাস হচ্ছে 5 পাই, তাহলে 34 আর 5 39, অর্থাৎ আমাদের এটা মিলে যাচ্ছে। এরপরে আমরা এটা দেখি cot, এখানে কিন্তু আমরা বেজোড় গুণিতক নেওয়ার চেষ্টা করব। তখন sec থিটা আর tan থিটা যদি থাকে তাহলে আমরা একটা সূত্র পেতে পারি, এবং এইটা যায় কিনা মিলানো আমরা একটা চেষ্টা করে দেখি মিলানো যায় কিনা। দেখো তাহলে আমরা কত লিখতে পারি এখানে? এখানে কিন্তু 17 আছে, তাহলে আমরা 17 লিখলাম। আমরা এখানে 3 পাই দিলে কি মিলবে? 3 পাই tan স্কয়ার বা 5 পাই, 3 দিয়ে মিলে কিনা? আচ্ছা 3 পাই বা 5 পাই দিয়ে মিলে কিনা? এখানে 17 দুগুণে 34 লসাগু 34 হবে, লসাগু 34 হলে আমরা কত লিখতে পারি? এই যে এখানে, তাহলে এখানে আছে 17 পাই আর আছে মাইনাস 5 পাই, 17 পাই মাইনাস 5 পাই, এটা মিলে না। 17 দুগুণ 3, যদি আমরা 3 নেই তাহলে 51। 17কে আমরা 3 দ্বারা গুণ করব। দেখো তাহলে এখানে আমি 51 পাই। 51 থেকে যদি এখানে থাকে, এখানে থাকে 17 দুগুণে 34 থাকে, এখানে 2 সাথে এখানে গুণ হবে, তাহলে 5 দুগুণে 10। এবার কিন্তু মিলে দেখো, এইটা মিলে যাচ্ছে। তার মানে আমি আবার একটা ব্যাখ্যা করছি, এখানে কিন্তু প্রথম পাই বাই 2 নিছিলাম এবং এটা মেলানোর চেষ্টা করছিলাম আমরা, এবং এটা যে কোনো এটা মিলে আমরা প্রথম প্লাস দিই, তার এটা মেলানোর চেষ্টা করছি। দেখো তারপর এখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে যদি মাইনাস হয়ে যায় স্কয়ার যদি প্লাস হয়ে যাবে, তাহলে এই যে আমরা এই সূত্রের সাথে মেলানোর চেষ্টা করবো, তো তাহলে এইটা মাইনাস হয় তাহলে অবশ্যই এটা প্লাস, মানে দুটো ছিল কিন্তু বিপরীত। তাহলে দেখো এই যে এটা, এই জন্য আমরা এটা 5 পাই বাই এখানে 17 নিলাম। তাহলে আমরা লসাগু পাই কত? লসাগু হচ্ছে 34, তাহলে আমরা 2 দ্বারা এখানে ভাগ করলাম, তাহলে 17 গুণ 3 51, আর এখানে যদি 17কে যদি এটা ভাগ করি তাহলে এটা হচ্ছে কত পাবো? হচ্ছে 17 দুগুণে 34 2, 5 দুগুণে 10, আমরা বিয়োগ করলে পাবো 41 পাই। আশা করি তোমরা এটা বুঝছো। এরপরে আমরা পরেরটায় যাই। পরে কত আছে? cot, আমরা কত লিখতে পারি? এখানে কিন্তু পাই বাই 2 লিখবো। আর কত লিখতে পারি? এখানে দেখো আমরা কিন্তু 23 পাই বাই
34 মিলাবো। তাহলে আমরা এখানে কিন্তু আমরা নিচে 17 লিখবো। আমরা কিন্তু মিলাই অলরেডি 5π/17 এটা আমরা মিলাইছি, এবার এটা 3π/17 যদি মিলাইতে পারি তাহলে আমরা যা ভাবছি সেটা আমরা সহজে বের করতে পারবো। এখন আমরা দেখি লসাগু কত হয়। লসাগু হচ্ছে 34, তাহলে হচ্ছে 17π প্লাস -3π 6। তোমরা খেয়াল করো, আমরা যদি 17 আর 6 যোগ করি তাহলে কিন্তু 23 হয়ে যাবে। তার মানে আমরা যদি এখানে প্লাস দিই তাহলে কিন্তু আমরা যা ভাবছিলাম সেটাই কিন্তু আমরা পৌঁছাতে পারলাম সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। কিভাবে দেখো, tan cot স্কয়ার 23π/34, তাহলে cot π/2 প্লাস 3π/ কত 17 হলো। আমরা যদি ক্যালকুলেশন করি লসাগু কত 34, আমরা কিন্তু এটাই মিলাতে হবে, ক্যালকুলেশন করে আবার এটা হতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, এখানে 2 আছে তাহলে এখানে গুণ হবে কত 17 পাই, আর এখানে প্লাস দিই এখানে 17 ভাগ হলো 2, 3 দুগুণে 6, 17 আর 6 যোগ করলে হবে না 23। আচ্ছা এবার দেখো আমি একটু মুছি। এরপরে এখানে কিন্তু π/2 এ জোড় গুণিতক অর্থাৎ 90 ডিগ্রি জোড় গুণিতক থাকলে এটা চেঞ্জ হবে না। আর যেহেতু a স্কয়ার আছে তাহলে আমাদের সবসময় পজিটিভ। এটা স্কয়ার হবে, a স্কয়ার এগুলো লিখে দেব। আর এখানে কত থাকবে দেখো, এখানে কিন্তু 90 ডিগ্রি বেজোড় গুণিতক, তাহলে কিন্তু আর cot থাকবে না, কত হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতেছো। আর এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এখানে হয়ে যাবে tan স্কয়ার 3π/17। ওকে, আমরা কিন্তু সূত্রটা পেয়েছিলাম, সূত্রটা মুছে দিচ্ছি। 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। এখানে বলে রাখা ভালো যে আমাদের সূত্রটা এইভাবে সহজে মিলছে, আমরা যেন এভাবে সহজে পারলাম। আমরা না মিললে অন্য পদ্ধতিতে যেতে পারতাম। আমরা সহজ করে প্রথম ভাববো। তাহলে দেখো এইটুকু মানে আছে 1, তাহলে আমরা কি লিখতে পারি sec স্কয়ার, এখানে স্কয়ার হবে sec স্কয়ার থিটা, আর এটার সাথে কোনটা মিল আছে, এটা মিল আছে। তাহলে আমরা ওই দুটোকে আমরা এক জায়গায় রাখি। দেখো sec স্কয়ার 3π/17 মাইনাস tan স্কয়ার 3π/17। আমরা এই দুটোকে এক জায়গায় রাখলাম, তার এখানে এই দুটোর পরিবর্তে আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি। এরপরে দেখো আমাদের এখানে কিন্তু কি আছে, এখানে আছে মাইনাস, তাহলে আমরা মাইনাস কমন দিলাম। মাইনাস কমন দিলে কত হয় 5π/17। আর এই tan কিন্তু তখন আর প্লাস থাকে না, তখন মাইনাস হয়ে যায়, যেহেতু মাইনাস কমন নিছি। tan স্কয়ার 5π/17, ঠিক আছে। তোমরা কি দেখতে পারছো সঠিকভাবে? আচ্ছা ঠিক আছে। এখন দেখো এইটা মানে 1 আর এটা মানে, তাহলে 1 - 1 সমান কত হয় 0। আশা করি তোমরা এটা বুঝছো। যেহেতু এখানে কোণ একই আছে, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, দেখো থিটা মানে কোণ একই আছে। tan স্কয়ার a যদি এখানে a থাকতো আর এখানে যদি a থাকতো তাহলে 1, এখানে যদি 2 থিটা থাকতো তাহলে 1, তার মানে কি কোণ একই থাকতে হবে। তাহলে আমাদের তো কোণ একই আছে, তাহলে আমরা 1 লিখতে পারি। এখানে কোণ একই আছে, তাহলে আমরা 1 লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝছো। আমরা পরবর্তীতে আরেকটা নিয়মে যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এক্সামও মাঝে মাঝে আসে, যেমন 2 দাগের অঙ্কটা, এটা কিন্তু আমরা 1-এর 5টা অঙ্ক ছিল, এটা আমরা সলভ করলাম। আমাদের কি আছে, যদি tan থিটা, আমি মুখে বলে যাচ্ছি, যদি tan থিটা সমান 5/12 এবং cos থিটা ধনাত্মক হয়। ধনাত্মক মানে কি, cos থিটাতে 2টা মান থাকলে তখন আমরা ধনাত্মক মানটা নিব, ঋণাত্মক মানটা আমরা নিব না। ধনাত্মক হয় তবে এখানে ঋণাত্মক থাকতে পারে, কন্ডিশনটা আমাদের সেইভাবে এগোইতে হবে। এখানে দেখো sin থিটা প্লাস cos ব্র্যাকেটের মধ্যে মাইনাস থিটা sec ব্র্যাকেটের মধ্যে মাইনাস থিটা, তারপর tan থিটা এর মান কত বা এর মান বের করব, এর মান নির্ণয় করব, এভাবে থাকতে পারে। তাহলে আমরা কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে
দেওয়া আছে tan থিটা সমান 5/12, এটা আমাদের দেওয়া আছে। এইখান থেকে আমরা কজে যেতে হবে। কেন? কজের একটা কন্ডিশন আছে, আমরা এটা অঙ্ক বিভিন্নভাবে সলভ করা যায়। আমরা এখানে সমকোণী ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজের সাহায্যে সলভ করতে পারি, আবার সাধারণভাবে সলভ করতে পারি। আমরা সাধারণভাবে একটু সলভ করে দেখি, বা চিহ্ন দিই। তোমরা এই সূত্রটাই আমরা কাজে লাগাবো। তাহলে আমরা প্রথমে a স্কয়ার দিই। দেখো কিভাবে আমরা কাজে লাগাবো। তোমরা a স্কয়ার দিই, তাহলে পাবো না tan স্কয়ার। যদি আমরা 1 যোগ করি তাহলে 1 + tan স্কয়ার পাবো বাম পাশে। তার পরিবর্তে লিখতে পারবো না sec স্কয়ার থিটা। sec স্কয়ার থেকে আমরা কিসে যেতে পারি? কজে যেতে পারি। আর যদি এখানে শুধু sin থাকতো তাহলে আমরা কি লিখতাম? তাহলে আমরা এই tan কে বানাতাম cot। তাহলে আমরা কোন সূত্রে যেতাম? 1 + cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। তাহলে আমরা কি করতাম? এটাকে আমরা উল্টাই দিতাম। cot থিটা সমান কত? 12/5 হতো, ঠিক আছে। তারপরে cot স্কয়ার পেতাম, 1 + cot স্কয়ার থেকে cosec স্কয়ার পেতাম। cosec স্কয়ার থেকে আমরা আবার sin এ যেতে পারতাম। তো cosec সমান 1/sin। আমরা এটা একটু দেখি। তাহলে আমরা প্রথম tan স্কয়ার যদি আমরা লিখি, tan স্কয়ার থিটা সমান হচ্ছে, আমাদের a স্কয়ার দেই, 25/144। তাহলে আমরা 1 প্লাস যদি tan স্কয়ার লিখি তাহলে আছে 1 + 25/144। আমরা এটুকুর পরিবর্তে কত লিখতে পারি? এটুকুর পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার থিটা 144 + 25। আমি একটু মুখে বলে যাচ্ছি, তোমাদের দেখতে সমস্যা হলেও বা বুঝতে সমস্যা হলেও, যদি বোঝার সমস্যার কথা না। এখন দেখো এখান থেকে কি আমরা কজে যেতে পারি? আমাদের কিন্তু কন্ডিশন দেওয়া আছে কজ ধনাত্মক। তাহলে আমরা এখানে কজে চলে যাই, cos স্কয়ার থিটা। আমরা একটু বিস্তারিত দেখাই। দেখো sec স্কয়ার থিটা 169/144 এটা হয়। আমি একটু শর্ট করতে চেয়েছিলাম কিন্তু তাও আমি করছি না। এটার পরিবর্তে লেখা যায় cos স্কয়ার, ডান পাশটা উল্টে যায়। তখন তোমরা হয়তো জানো যে cos থিটা সমান 1/sec থিটা বা sec থিটা সমান 1/cos থিটা। তাহলে আমরা একটু সময় লিখতে পারি 169। তাহলে আমরা cos থিটা সমান পেলাম 12/13। এখানে আমরা কন্ডিশন লিখে দেব, যেহেতু cos থিটা ধনাত্মক। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে cos থিটার মান পেয়ে গেলাম। দেখো cos আমাদের কিসের মান লাগবে? আমাদের sin এর মান লাগবে। sin এর মান বের করা লাগবে, sin এর মান দেওয়া নাই। cos এর মান লাগবে, sec এর মান লাগবে, sec এর মান আমরা এখন বের করব, tan এর মান লাগবে। তাহলে আমরা এখানে sec এর মান বের করি। sec থিটা সমান কত হবে? এর উল্টে যাবে। ওকে, আর কি লাগবে আমাদের? আমরা একটু মুছতে চাচ্ছি, তোমরা একটু দেখো কিভাবে করলাম। tan থিটা সমান 5/12, এবার a স্কয়ার করলাম, তাহলে 25/144 হলো। যদি 1 যোগ করি উপর পক্ষে তাহলে 1 + tan স্কয়ার হলো। এর পরিবর্তে লেখা যায় sec স্কয়ার থিটা। তাহলে এইটুকুর পরিবর্তে লিখলাম আমরা sec স্কয়ার থিটা। ডান পাশে আমরা ক্যালকুলেশন ক্যালকুলেশন করে পেলাম 169/144। আমরা যদি আমরা পদে রূপান্তর করি তাহলে কিন্তু এটা লব চেঞ্জ হয়ে যাবে। তাহলে 144/169, ঠিক আছে। তাহলে a স্কয়ার উঠাই দিলে কত হয়? 12/13। তাহলে এখান থেকে যদি আমরা sec থিটার সমান কত লিখি তাহলে এখানে উল্টে যাবে, লব হবে, তাই না? এটা তোমাদের মনে আছে হয়তো। এরপরে আমরা দেখো আমরা sin এর মান বের করি। তাহলে আবার tan থিটা সমান কত আছে? 5/12। যদি 5/12 থাকে তাহলে দেখো এর পরিবর্তে লেখা যায় sin থিটা বাই হচ্ছে cos থিটা। তাহলে আমরা লিখতে পারি 5/12 বা sin থিটার সমান লেখা যায়, sin থিটার সমান লিখতে পারি 5/12 গুণ cos থিটা এর মান। তাহলে কত? 5/12 গুণ cos থিটার মান কত পেয়েছিলাম? cos থিটার মান পেয়েছিলাম 12/13। তার মানে হচ্ছে 5/13। আশা করি তোমরা এটা বুঝছো। এই 12 কাটা যায়,
তাহলে থাকে 5/13। এরপরে আমরা সাইন পাইছি, কস পাইছি, সেক পাইছি, ট্যানের মান আমাদের দেওয়া আছে, যে ট্যানের মান, তাহলে সব মানগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। আমরা এখান থেকে লিখতে চাচ্ছি, তাহলে এগুলো রেখে প্রদত্ত রাশি আমাদের কি আছে এখানে কিন্তু প্রমাণ করতে পারেন, তাহলে প্রদত্ত রাশি ধরতে হবে সাইন থিটা কস। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস তোমাদের বোঝাবো, তোমাদের একটু খেয়াল করতে হবে। এই লাইনটি থেকে শুধু কস এবং সেকের বেলা তোমরা একটু মনোযোগ সহকারে আবার বলছি, শোনো। কস ব্র্যাকেটের মধ্যে যদি থিটা থাকে, এখানে এটা যদি মাইনাস থাকে, তাহলে কস এবং সেকের বেলায় পজিটিভ হয়ে যায়, আর সব ক্ষেত্রে নেগেটিভ হয়। তার মানে এখানে সাইন থিটা, আর এখানে হবে কস থিটা, এখানে হবে সেক থিটা, আর এখানে হবে ট্যান থিটা। এই কস আর ট্যান, কস আর সেক না হয়ে যদি অন্য কোনো অনুপাতে হতো, যেমন সাইন থিটা, সাইন যদি মাইনাস থিটা হতো, তাহলে কিন্তু মাইনাস সাইন থিটা হতো। শুধু কস এবং সেকের বেলায় পজিটিভ, আর সবগুলোকে কি হবে, সবগুলো মাইনাস হবে। তাহলে আমরা একটু এদিকে এখানে পরবর্তীতে কি হয়, যদি আমরা সাইন থিটার মান, না সাইন থিটার মান বসে, সাইন থিটার মান আমরা কত পেয়েছি 5/13। তাহলে আমরা এই মানগুলো জাস্ট বসে দেবো, বসে এখন তো অঙ্ক হয়ে যাবে, এগুলো বসালে cos থিটার মান পেয়েছি কত, cos থিটার মান পেয়েছি 12/13। আর এখানে কত পেয়েছি দেখো, sec থিটার মান আছে 13/12, আর tan থিটার মান আছে কত, সরি এখানে 5/13। তাহলে 5। এখন দেখো উপরের লসাগু আর একটু নিচে লিখি, বা এখানে লিখি, আমরা মানটা বসানো হয়ে গেছে, আমরা এখানে লিখি উপরের লসাগু হচ্ছে 13, আর কত হয় এখানে 5 + 12, আর নিচের লসাগু কত 12, 13। এবার কত হয় 6 × 12, 318, তাহলে 34, 3×39। এটা তৃতীয় নম্বর অঙ্কটা বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো তৃতীয় নম্বর অঙ্কটা কি আছে, তৃতীয় নম্বর অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক এটাও। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা একটু দ্রুত করি। সাইন থিটা সমান 5/13। আর একটা কন্ডিশন দেওয়া আছে, আমরা সাইন থেকে আমরা যদি cos স্কয়ার বা cos, এখান থেকে লিখি cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 169। তোমরা খেয়াল করো, এটা হয়। এখন আমাদের কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে, যে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে লিখি সমস্যা নেই, মানে এর পরের লাইনটা cos স্কয়ার থিটা সমান লেখা যায় 12/13 তাহলে স্কয়ার। তাহলে আমরা cos থিটা সমান কত পাই, তোমরা যদি খেয়াল করো এখানে ওয়াল সাইন ট্যান কস এটা আমাদের ছিল। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে এটা, এখান থেকে এতটুকু হলো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কোন ঘর, এটা হলো সাইনের ঘর। অর্থাৎ আমরা যতগুলো মান পাবো শুধু সাইন এবং কোসেক ছাড়া বাকিগুলো সব কি হবে, ঋণাত্মক হবে। তাহলে আমরা এখানে ঋণাত্মক মানটা নিব এবং দেখাই দেব, যেহেতু π/2 থিটা আর হচ্ছে পাই। ওকে, তাহলে আমরা কজের মান পেলাম, আমাদের কি কি লাগবে,
আমাদের cos কিন্তু লাগবে না, কিন্তু cos এর সাথে আমরা অন্য মানটা বের করব। sec থিটার মান লাগবে। sec থিটা হচ্ছে -13/12। এটার মান লাগবে। আর কি লাগবে? sin লাগবে না, cot লাগবে, tan লাগবে। tan বের করব আমরা। তাহলে tan থিটা দেখো, tan থিটা সমান হচ্ছে sin থিটা ভাগ আছে কত? cos থিটা। আমরা দুটোর মানই জানি। তাহলে sin এর মান ভাগ আছে cos এর মান। তাহলে 5/13 ভাগে আমরা কি বানাবো? গুণ বানাই দেব, মানে cos এর মানকে উল্টাই দেব। তাহলে -13/12। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে -5/12 এটা পাইলাম tan এর মান। তাহলে tan পাইলাম। এবার আমরা cot পেতে পারি। অতএব cot থিটা সমান হচ্ছে -12/5। cot লাগবে আর cosec লাগবে। এবং অতএব cosec থিটা সমান কত পাবো? cosec থিটা সমান পাবো হচ্ছে sin কে উল্টাবো, তাহলে 13/5। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে আমরা দেখো tan থিটার মান পেয়েছি, যে এটা এই মানটা পেয়েছি tan থিটার মান। cot থিটার মান যে পেয়েছি, দুটো পেয়েছি, tan cot। cosec এর মান পেয়েছি, cosec এর মান পেয়েছি, আর হলো sec থিটার মান এই যে পাইছি। আমরা বাকিগুলো এখন আমরা মুছতে পারি। আর প্রদত্ত রাশিটা আমরা সলভ করব। প্রদত্ত রাশি দেখো tan থিটা প্লাস sec মাইনাস থিটা, আর কি আছে cot থিটা cosec মাইনাস থিটা। তোমরা যদি খেয়াল করো, আমি বলেছিলাম তোমাদের ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস আকারে cos থিটা এর মান এবং sec থিটার মান যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস দেওয়া থাকে, তাহলে সেগুলো প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব sec থিটা, কিন্তু অন্যগুলোর বেলায় কি হয়? নেগেটিভ হয়ে যায়। তার মানে cot থিটা থাকলো এখানে কিন্তু আর প্লাস হবে মাইনাস cosec থিটা। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা মানগুলো অ্যাপ্লাই করে দেবো। তাহলে tan থিটার মান কত পাইলাম? -5/12। এটা পাইছি tan থিটার মান। তোমরা মানগুলো একটু সতর্কভাবে বসাবো। আবার sec থিটার মান কত পাইছি? -13/12। cot থিটার মান কত পাইছি? উল্টে যাবে, -12/5। আর হচ্ছে cosec থিটার মান। তাহলে cosec থিটার মান কত পাইছি? -13/5। আমরা এখন একটু মুছতেছি, না মুছলে আমরা সলভ করতে পারবো না। দেখো tan থিটার মান পাইছি -5/12, sec থিটার মান পাইছি -13/12 যেটা, আর cot থিটার মান পাইছি এটা উল্টে যাবে -12/5। আর হচ্ছে cosec থিটার মান হচ্ছে 13/, যে এখানে sin আছে তার উল্টে যাবে 13/5। ওকে, এখন দেখো আমরা যদি সলভ করি, এখানে লসাগু হচ্ছে 12, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে এখানে দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, সবই মাইনাস। তাহলে আমরা -5 -13, আর এখানে কত হয়? লসাগু 5 -12 -13। তাহলে কত হয় এখানে? 15 16 18, 18/12। আর এখানে কত হয়? মাইনাস ওয়ানের বাদ যায়, 6 দুগুণে 12, 3 6 18, 3/2। আর নিচে থাকে কত? 5। আমরা এখানে সলভ করি, 3/2 গুণ হচ্ছে 1/5, তার মানে 3/, জাস্ট এইভাবে অ্যান্সার হলো। আশা করি তোমরা এটা পারবা। যদি এরকম কখনো থাকে, তোমাদের এই অঙ্কগুলো জানা, তারপর আমি বলি, যেমন দেখো 90 ডিগ্রিকে গুণ দিবা, কত দ্বারা মেলে এটাকে, তার সাথে যোগ বিয়োগ কিছু হবে, এরকম হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ক্যালকুলেশন করি, কত হয় দেখো, 3630 ডিগ্রি, 3630 ডিগ্রি। এটাতে আমরা ভাগ দিই কত দ্বারা?
90 দ্বারা আমরা ক্যালকুলেটরের মানটা বের করতে পারতাম, কিন্তু জাস্ট আমরা করবো না। 40 বার যাবে 40, তাহলে 40 × 90 3 4 9 36, 360, 360 যোগ 30, এইভাবে করলে আমাদের এটা মিলে। ঠিক আছে, তোমরা দেখো এটা গুণ করলে 3600 হবে না, ঠিক আছে, আর তার সাথে যোগ করলে 30 হবে না, 3630 হবে না। কিন্তু তোমরা যদি এভাবে খেয়াল করো 1 sin tan cos 40 বার আছে, 40 বার প্রতি 4 বারের জায়গায় এখান থেকে শুরু করলে পুরো 1 2 3 4, তাহলে 4 বার ঘুরলে জায়গায় আসলো। তাহলে এরকম কয় রান ঘুরবে? 4 10 কে 40, 10 বার ঘুরবে। এরপরে আসবে 10 বার ঘোরা মানে 40 বার, মানে এখানে আসলো, এখান থেকে 30 মানে অলের ঘরে যায়, অলের ঘরে গেলে আর 90 ডিগ্রি জোড় বৃত্ত অর্থাৎ ঠিকই থাকে। তাহলে কত হবে এখানে? সে 3 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আমরা মানটা বের করবো sec 3 ডিগ্রি মান কত। আর আরেকটা মান এখানে কত আছে যদি আমরা এটা দেখি, আসলে তোমরা এটা বুঝবা, cot -15 যদি এটা থাকে, তাহলে এখানে আমাদের লিখতে পারি -cot 1575 ডিগ্রি। তাহলে আমরা এখানে এরকম ভাগ দিব, কত হয় 1000, এখানে 90 ডিগ্রি গুণ কত আমরা দেব, তাহলে আমরা 90 ডিগ্রিতে ভাগ করি, দেখো কতবার যায় 1575 ভাগ হচ্ছে 90, 17 বার যাবে, তাহলে 17 আর কিছু থাকবে না, কারণ হিসাব করে দেখি 17 হচ্ছে 90 থাকা হচ্ছে 1530, কিন্তু আছে এখানে 75, 30 আর 45 হবে। দেখো মাইনাস, এখানে কিন্তু তোমরা খেয়াল করছো যে 17 বার আছে, তাহলে 16 বার মানে 4 দ্বারা ভাগ করবো, 4 4 16 বার মানে জায়গায়, কিন্তু এখানে আবার মুছে ফেলেছি অল সাইন tan cos, তাহলে 16 বার মানে জায়গায় আসবে, ঘুরে ঘুরে 4 বার করলে 4 4 16, 4 বার করলে এখানে আসে আবার, তাহলে 17 বার, তাহলে এখান থেকে বেশি মানে এখানে ছিল, 17 বার মানে এখানে আসে, এখান থেকে আরো বেশি মানে এইবারে। কিন্তু এটা কি কটের ঘর? এটা কটের ঘর না, তাহলে কি হবে? এটা মাইনাস চলে আসবে, আর 90 ডিগ্রি কিসের গণিত? বিজোড় গণিত, তাহলে কটও আর থাকবে না। তাহলে ব্র্যাকেটের মধ্যে কত হবে? -tan 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাইনাসের মধ্যে কত হবে? প্লাস tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানটা বসাই দেবো, এটাও মানটা বসাই দেবো।